এই এনসিপি জুলাইয়ের হাত পা তার যে অঙ্গগুলো আছে সব বিক্রি বলেছে। নতুন বন্দোবস্ত পুরোটাই ছিল ধোঁকাবাজি। একই সংসারে বড় হওয়া, একই ঘরে জন্ম নেওয়া এবং একই মতাদর্শ ধারণ করা। কিছুদিন আগে একটা টেলিভিশনে এনসিপির এক নেতা, তার সাথে প্রথম দেখা আমার, ভদ্রলোক বাইরে থেকে পিএইচডি করে এসেছেন, গবেষণা করেন, একটা বিশ্ববিদ্যালয় নাকি পড়ান। তিনি বলছিলেন যে আগামী কয়েক বছর পরে বাংলাদেশটাকে ছাত্র শিবির নিয়ন্ত্রণ করবে এবং এটা 30-40 বছর নিয়ন্ত্রণ করবে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এনসিপি করেন না? জি। তাহলে আপনি আপনার দল নিয়ন্ত্রণ করবেন না, অন্যরা কেন নিয়ন্ত্রণ করবে? তো উনি একটু ভ্যাবা চাকা খেয়ে গেলেন, একটু কাচুমাচু হয়ে গেলেন। এনসিপিটা কেবলমাত্র জুলাই অভ্যুত্থানের ভেতর থেকে গড়ে ওঠা না। জামাত তার পলিটিক্সের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণে রাখার জন্য এই ধরনের অনেকগুলো সংগঠন নিজে তৈরি করে রেখেছে। আপনি এদের চিন্তার জায়গাগুলোকে যদি দেখেন, আপনি প্রচুর মিল খুঁজে পাবেন। আপনি বাংলাদেশ মতাদর্শের জায়গা থেকে, আপনি এবি পার্টি, এদের যে রাজনীতি, এরা যে কথাগুলো বলে, খুব বেশি আপনি পার্থক্য পাবেন না। তারপরেও এনসিপির কাছে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল, এই কারণে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা বেশ কিছু উজ্জ্বল শিক্ষার্থী, ব্রাইট স্টুডেন্ট, তারা সরকারি চাকরি টাকরি এগুলো না গিয়ে রাজনীতিতে একটা ইতিবাচক এবং গুণগত পরিবর্তনের স্বপ্ন নিয়ে তারা বিদ্যমান ব্যবস্থার বিপরীতে নতুন একটা ধারা গড়ে তোলার জন্য তারা চেষ্টাটা শুরু করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে পরিষ্কার দেখা গেল যে এর ভিতরে অনেকগুলো আছে যারা চুরির থেকে শুরু করে এমন কাজ নাই যার সাথে যুক্ত হয়নি। আপনার মনে থাকার কথা, ডিসি নিয়োগে যে ছেলেটিকে এনসিপি বহিষ্কার তদন্ত কমিটি গঠন করেছিল, যার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হয়েছে কিনা আমি জানি না, যে বগুড়ার এই পাগড়িওয়ালা, আফগানিস্তান থেকে আসছে মনে হয়, সে তো এনসিপির নেতা ছিল। আপনার মোহাম্মদপুরের গলির মধ্যে কোথায় যেন মেসে ভাড়া থাকতো, গণ অভ্যুত্থানের আগে যে ছাত্র নেতাটি মেস ভাড়া দিতে পারতো না, শুনলাম সে এখন গুলশানে থাকে, হান্নান মাসুদ। আমি আজ থেকে কয়েক বছর আগে রিয়াজ আপনাদের এখানে যে এনসিপির নেত্রীটি বলেছিল যে আমার বাবা রিক্সা চালান আর আমার মা গার্মেন্টসে চাকরি করেন, আমি একটা গরিব পরিবার থেকে উঠে এসেছি, দারিদ্রতার সাথে লড়াই করেছি, আমি বৈষম্যটা বুঝি। আমি শুনলাম যে তিনি এখন যে গাড়িটায় চড়েন তার দাম 22 লাখ টাকা। গণ অভ্যুত্থানে যারা মার খেয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের এই অনুষ্ঠানের দর্শক যারা, তাদের কাছে আমি জিজ্ঞেস করি, আপনারা জুলাইকে যারা ওন করেন, জুলাইকে যারা ভালোবাসেন, হৃদয় দিয়ে লালন করেন, তারা অন্তত জিজ্ঞেস করেন যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা শুরু হয়েছিল গত এক বছরে বৈষম্যের কোন কোন জায়গায় তারা, আমরা এই টেবিলেই আমরা আলোচনা করছি, যারা জুলাই আহত তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না। কিন্তু সার্জিস আলমের চকচকে চেহারা কোথা থেকে এলো? গত এক বছরে গণ অভ্যুত্থান অথবা গণ অভ্যুত্থানের বাইরে যে সমস্ত মানুষ আছে, তাদের জীবনে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে কিনা? অন্য যারা এই যে সজীব ভুঁইয়ার সম্পর্কে যে তথ্যগুলি আসছে, তাদের ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, তারা এত কিছু বলে। দুইজন সাবেক ছাত্রনেতা তারা নতুন একটা বন্দোবস্ত কায়েম করতে চায়, কিন্তু এক বছর তারা তাদের সম্পদের হিসাব কেন দিল না? এবং এরা সুবিধাজনক জায়গায় আজকে যে রাজনীতিতে তারা চলে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, একবার স্পষ্ট করে বলছে যে এর সাথে রাজনীতি নাই। তো আপনি একটা রাজনৈতিক দল, আপনি একটা জোট গঠন করছেন, তার সাথে রাজনীতি থাকবে না, এটা তো আসলে ছেলে খেলার ব্যাপার না, এটা কানামাচি খেলারও ব্যাপার না, যার সাথে কোনো রাজনীতি নেই। কিন্তু আপনি যেখানে আছেন এইখানে তো রাজনীতি থাকবে না কেন? একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতার প্রত্যেকটি পদক্ষেপই হবে রাজনীতি। তিনি যখন বাজারে যাবেন, একজন মানুষের সাথে কথা বলবেন, তার পেছনেও রাজনীতি থাকবে। তিনি যখন একটা অনুষ্ঠানে অতিথি হিসাবে যাবেন, তার পেছনেও রাজনীতি থাকবে। কিন্তু একটা নতুন রাজনৈতিক দল
সে জোট করছে, সে বলছে এর সাথে কোনো রাজনীতি নেই। তার অর্থ হচ্ছে যে তারা এতদিন যে কথাগুলো বলেছে, নতুন বন্দোবস্ত পুরোটাই ছিল ধোঁকাবাজি। তারা ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছে। তারা জুলাইকে বিক্রি করেছে। ওসমান হাদি নিজেই বলেছে জুলাই যোদ্ধা নামে কোনো শব্দ। একটা জিনিস কিন্তু বলেছে আজকে আমরা সংবাদ সম্মেলন থেকে, যেটি বলেছে যে বাংলাদেশ এবং জুলাই প্রজন্মকে রক্ষায় এই বৃহত্তর ঐক্যের জায়গায় তারা এসে পৌঁছেছে। এখন এরা জুলাইকে এমনভাবে বিক্রি করেছে, আপনি দেখবেন যে একটা হাতির তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায়। একটা বাঘ শিকার করার পর যারা এই যে বন্য প্রাণী ব্যবসা করে, তারা প্রত্যেকটি তার মানে লোমগুলো পর্যন্ত ব্যবহার করে। এই এনসিপি জুলাইয়ের হাত পা তার যে অঙ্গগুলো আছে সব বিক্রি করেছে। এখন এসে এই কথাটা বলছে, এটা তাদের নিজেদের ব্যবসাটাকে জাস্টিফাই করার জন্য কেবলমাত্র এটি বলছে। আপনি একটা রাজনৈতিক দল, তার রাজনীতি কেন থাকবে না? সে কেন এসে বলছে যে আমি নির্বাচনী ঐক্য? তার মানে হচ্ছে এই নির্বাচনী ঐক্য কার সঙ্গে করছেন? এনসিপির গত 3-4 মাসের রাজনীতি ছিল জুলাই সনদের আইনগত ভিত্তি। তারা কিন্তু জুলাই সনদে এখনো বলছে সংস্কার করবে। তারা কিন্তু জুলাই সনদে, যেগুলো আপনি আলোচনা আমি ওই জায়গাতে আপনার আসছি, জুলাই সনদের আইনগত ভিত্তি নেই বলে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, কিন্তু জামাত তো স্বাক্ষর করেছে। তাহলে জামাতের সাথে জুলাই ইস্যুতে তার তো একটা মৌলিক পার্থক্য আছে যে আইনগত ভিত্তি ছাড়া জামাত মানে সিগনেচার করেছে, কিন্তু এনসিপি সিগনেচার করেনি। তাহলে জুলাই ইস্যুতে আপনার বেসিক ইউনিটি কিভাবে হয়? এক। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এতদিন বলেছে যে আমরা দুই বৃহৎ শক্তির বিরুদ্ধে, বিদ্যমান রাজনীতির বিরুদ্ধে আমরা এখানে একটা বিকল্প শক্তি গড়ে তুলতে চাই, যেটাকে তারা নতুন বন্দোবস্ত বলে। তো নতুন বন্দোবস্ত যদি হয়, তাহলে আপনি যে এতদিন যে কথাগুলো বললেন, আপনি সেই পুরনো বন্দোবস্তের দিকে চলে গেলেন। বিএনপির সঙ্গে জামাত ছিল, আপনি যদি বিএনপিকে খারাপ বলেন, বিএনপির সরকারের 2 জন মন্ত্রী জামাত ছিল না? বিএনপির সরকারের কাছ থেকে জামাত নারী ইস্যুতে নিয়েছে না, এমপি নিয়েছে না, সংরক্ষিত আসনে সুবিধা নিয়েছে না, একসঙ্গে রাজনীতি করেছে না? জামাত এবং বিএনপির বিরোধটা কবে তৈরি হলো? 5ই আগস্টের পরে, যখন মনে হলো যে আমরা উভয়ে ক্ষমতায় যেতে চাই। তার আগ পর্যন্ত, এখন পর্যন্ত শেখ হাসিনা যদি থাকতো, জামাত বিএনপির এই বিভাজনটা হতো না। তার অর্থ হচ্ছে যে আপনার আসলে কোনো পলিটিক্সকে আপনি কন্ডেম করার জন্য এখানে আসেননি, কোনো পলিটিক্সের বিপক্ষে আপনার পজিশন না। আপনার পজিশনটা হচ্ছে আপনি এমপি হতে চান, এবং এমপি হওয়ার জন্য এখন যদি গত 2 দিন ধরে তারা কি বলেছে যে আমরা জামাতের সাথেও আলোচনা করছি, বিএনপির সাথেও আলোচনা করছি, তাহলে আপনি কিন্তু বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নামিয়েছি বিএনপিকে বসানোর জন্য না। আবার আপনি গোপনে গোপনে বিএনপির সাথে আলোচনা করছেন, অর্থাৎ বিএনপির সাথে যদি আপনার সমঝোতা হতো তাহলে জামাতের সঙ্গে আপনি যেতেন না। তার মানে হচ্ছে এরা পরিষ্কার করে বলে দিল, যেখানে আসন নিশ্চিত পাওয়া যাবে, আসন পাওয়া যাবে, সেখানেই তারা চলে যাবে। এবং এই আশ্বাসটা অন্য কোনো রাজনৈতিক দলও যদি দিত, তাহলে তারা সেখানে চলে যেত। এদের নীতি নৈতিকতার কোনো জায়গা নেই। এরা যেটা বলছে যে 144 জন আমাদের সঙ্গে, 30 জন আমাদের বিপক্ষে, আপনারা তো সংখ্যা ভিত্তিক রাজনীতি তো করছেন না। পরবর্তীতে তাদেরকে কিন্তু নাহিদ ইসলামকে 170 এনসিপি নেতার চিঠি এবং তাকে সমর্থন করে চিঠিও দিয়েছে। এখানে তো সংখ্যাটা মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে আপনি যে পলিটিক্সটা করছেন। একজন যদি আপনি সত্যের পক্ষে থাকেন, আমরা সিদ্ধান্ত, একটা পরিবার, সেই পরিবারের 7 জন সন্তান, 7 জনের মধ্যে তারা কি ভোটাভুটি করে সিদ্ধান্ত নিল যে কালকে থেকে আমরা আমার বাবাকে বাবা ডাকবো না? 7 জন এক পক্ষে, আর 3 জন এক পক্ষে, 3 সন্তান এক পক্ষে, আর 4 সন্তান এক পক্ষে। 4 সন্তান বিজয়ী হলো যে না, কালকে বাবা ডাকবো না। তাহলে ওই বাবা কি বাবা থাকবেন না? কতগুলো জায়গা আছে, ইথিক্সের জায়গা আছে, নৈতিকতার জায়গা আছে। নৈতিকতার জায়গা বলতে যেখানে আসলে সংখ্যা দিয়ে বিবেচনা করা যায় না। জি, আমরা কতটা জানবো আপনার